শেখ হাসিনা পদত্যাগ করলে তো ইউনূসের কাছে দেবেন না, আর সেনাপ্রধানের কাছে দেবেন না, দিতে হলে রাষ্ট্রপতির কাছে দিতে হবে। এই বছরে দেননি, যে এটা রাষ্ট্রপতি নিজে স্বীকার করেছে। আচ্ছা, ব্যাগে করে নিয়ে এসছেন নাকি তিনি, এটা ঘটনা ওই ইন্টারভিউতেও আছে, বা আরো অন্যত্রও তিনি অনেকেই বলেছিল, লিখেছিল সেই সময় যে তিনি একটা জাতির উদ্দেশ্যে ভাষণও দিতে চাইছিলেন পদত্যাগ করে। সেই ভাষণটাও তার অংশ বিশেষ উনি ভারতে চলে আসার পর সেগুলো কিছু কিছু জায়গায় প্রকাশিত হয়েছিল। উনি আমাদের প্রথম যে সাক্ষাৎকারটা দিয়েছিলেন তাতে কিন্তু উনি কিন্তু নিজে বলেছিলেন তিনি পদত্যাগ করেননি, কারণ করার তিনি সুযোগ পাননি। যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেখানে, তাতে তাকে গণভবনে গিয়ে পদত্যাগ করার মতো পরিবেশ ছিল না, এবং কোনো ক্রমে প্রায় তাকে চলে আসতে হয়েছে। তিনি পদত্যাগ করতে চেয়েছিলেন কিন্তু পদত্যাগ করতে পারেন। এটাই মানে এক্সাক্ট অবস্থা আমরা যেটুকু জানি। শেখ হাসিনা বলছেন আমার দেশে ফিরে যাওয়া ভারত সিদ্ধান্ত নিবে না, আমি সিদ্ধান্ত নিব। আমার জানার বিষয় এটা, যে শেখ হাসিনার ফিরে যাওয়াটা কি আসলে ভারতের সিদ্ধান্তে হবে নাকি শেখ হাসিনার সিদ্ধান্তে? অবশ্যই ভারত সরকারের ঘোষিত নীতি হলো শেখ হাসিনা যেদিন চাইবেন সেদিন ফিরে যাবে। এটা ভারত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়ালি সরকারিভাবে ঘোষণা। সেই সিদ্ধান্তটা কোনো পরিবর্তন হয়েছে বলে আমরা জানি না। আমি জানি কোনো পরিবর্তন হয়, আমাদের পররাষ্ট্র মন্ত্রী বলেনি যে আমরা এবার পাঠাবো, এরকম কিছু বলেনি। আর শেখ হাসিনা বলছেন যেটা কোথায় কিভাবে বলেছেন তার অথেন্টিসিটি সম্পর্কে আমার প্রশ্ন আছে, কিছুটা বিকৃত হতে পারে। তার কারণ হচ্ছে তিনি তো ইন্টারভিউতে আমাকেই বলেছেন যে আমি কোনো নির্দিষ্ট সময় দিচ্ছি না কবে ফিরবো। আমি এও প্রশ্ন করছিলাম আপনি ভারত সরকার থেকে কি আশা করেন, উনি বলেছেন আমি ভারতের বিষয়ে কোনো মন্তব্য করবো, একথা স্পষ্ট ভাষায় বলেছেন। সুতরাং ভারত সম্পর্কে ভারত চাইবে আর আমি চাইবো, আমি সিদ্ধান্ত নেব, সেটা তো আমার মনে হয় না এরকম কোনো কথা কোথায় কিভাবে বলেছেন তার অথেন্টিসিটিটা জানলে। দেখুন, ফেসবুক সোশ্যাল মিডিয়াতে নানা রকম কিছু চলে, বুঝলেন? এখন সেটা তো বিশ্বাস করা যায় না। ফেসবুকে তো আমি একটা ছবি দেখলাম, ইউনূস নাকি রূপান্তরিত হয়ে গেছে, আমি যেটা বিশ্বাস করি। আমি তো দেখলাম ছবি, সবটা ফেসবুক দেখেই যদি বিশ্বাস করি তাহলে মহা সমস্যা। তাহলে তো অনেক কিছু, আপনি কি দেখেছেন কিনা জানি না, একটা ছবি চলছে খুব, আমি মুখোমুখি শেখ হাসিনার সামনে বসে ইন্টারভিউ নিচ্ছি, হ্যাঁ হ্যাঁ, এটাও এটা একটা ছবি। দেখেছি। এবং দেখেছি মানে কি, এই ছবিটা আপনি আপনার ইউটিউব চ্যানেল ইউজ করেছেন, কিন্তু আমি তার সঙ্গে সাক্ষাতে সামনাসামনি বসিনি, আমি টেলিফোনে কথা বলি। ঠিক আছে, এখন এগুলো তো অনেকে বিশ্বাস করেছেন তাহলে গৌতম রায়, ধরুন আমার হয়তো নাম ধাম ইত্যাদি একটু বাড়িয়ে দিয়েছেন, তার জন্য ধন্যবাদ, কিন্তু আমি এখনো সামনাসামনি সাক্ষাতের সুযোগ পাইনি। ফলে আমি যেদিন পাবো আমার মনে হয় না সেদিন এরকম ভাবে ছবিও তোলা যাবে। তো আমি জানি না, সেটা নিশ্চয়ই হবে, একদিন সাক্ষাৎ হবে নিশ্চয়ই, এটুকু বলতে। এখন দাদা একটা জিনিস, যেমন আপনিও বলেছেন যে শেখ হাসিনা ফিরে আসবে, এয়ারপোর্টে কোটি লোক হবে, আপনি এই ধরনের কথা বিভিন্ন জায়গায় বলেছেন। এখন আমার যে প্রশ্নটা দাদা, উনি ফিরে যাবেন, কোটি লোক হবেন, বা উনি ফিরলে আসলে বাংলাদেশে সেই ধরনের নিরাপত্তার কোনো ব্যবস্থা আছে কিনা, বা নাকি ভারতীয় সেনাবাহিনী নিয়ে আসবেন ওনাকে, না বাংলাদেশ সেনাবাহিনী যে নিয়ে আসবেন ওনাকে, আসলে কোনটা বিষয়গুলো? দেখুন, সরাসরি ষষ্ঠ ভাষায় বলি তিনি ফিরে যাবেন, এটা ঘটনা এক। দ্বিতীয়ত হচ্ছে কিভাবে ফিরবেন, এটা তার হচ্ছে রণনীতির গোপনীয়তা রাখছেন। এটা তিনি বলবেন না, টেলিভিশনের মাধ্যমে ঘোষণা করে যাবেন না। হয়তো আওয়ামী লীগের স্থানীয় স্তরের লোকেরা জানতে পারবে কিভাবে আসছেন আর কি। এবং তাদের যে ফিডব্যাক, এবং বলছি যে বিভিন্ন জেলা থেকে আমি প্রতিদিন প্রায় অন্তত কম করেও 100 খানেক ফোন পাই বাংলাদেশ থেকে। সৌভাগ্যক্রমে আপনারাই আমাকে অনেক জনপ্রিয় করে দিয়েছেন। অনেকের ধারণা আমি অনেক কিছু জানি, সবটা জানি না। কিন্তু ঘটনা হচ্ছে তারা নিজেরাই বলেন যে বলুন দাদা ফিরে আসতে, আমরা 1 কোটি মানুষ নিয়ে। তো আমরা এরকম বাংলাদেশের আওয়ামী লীগের সমর্থক সংখ্যাটা 4 কোটি। খুব কম করে 1/4 বলেছি। সত্যি যদি তিনি ফিরবেন সেই বিষয়টা কিন্তু আমার কাছে মনে হয়েছে সেটা ঐতিহাসিক ঘটনা তো হবেই, এবং ঐতিহাসিকের থেকেও আইন শৃঙ্খলার ক্ষেত্রেও একটা বড় ধরনের চ্যালেঞ্জ হতে পারে তারেক রহমান। সেই কারণে সিদ্ধান্তটা তিনি প্রকাশ্যে, আমার মনে হয় যদি ফেরেন, হয়তো, আমি সেটা জানি না, আরো জানার চেষ্টা করছি,
হয়তো তারেক রহমান সরকারের সঙ্গে কোনো আলাপ আলোচনা চলতে পারে যে ফিরলে কি পদ্ধতিতে ফিরবেন, ফিরলেই তিনি জনসমক্ষে যাবেন নাকি ব্যারাকে যাবেন নাকি বিচারের মুখোমুখি হবেন, আবার নতুন করে বিচার হবে কি হবে না। ফলে এই বিষয়গুলো নিয়ে আমার মনে হয় সিদ্ধান্ত হওয়ার পরেই তার ফিরে যাওয়াটা স্থির হবে। এবং তিনি যেদিন ফিরবেন এটা ঘটনা, সেদিন কিন্তু মানুষের, তার কারণটা হচ্ছে, মূল কারণ হচ্ছে মানুষ বর্তমানে ভীষণ কষ্টে আছে, আর্থিক কষ্টে আছে, বেকারিত্বের মধ্যে ভুগছে, রোজগার অত্যন্ত কম, সবাই ভালো, নেতা ছাড়া কেউ ভালো নেই সত্যি কথা বলতে গেলে। ফলে এই সাধারণ কর্মী, সাধারণ এরা, তারা কিন্তু ঝাঁপিয়ে পড়বেন, তাদের প্রাণ সংশয় থাকলেও উপেক্ষা করেও ঝাঁপিয়ে পড়তে বলে। আমার তাদের সঙ্গে, আমি বলছি আমার কিন্তু তৃণমূল স্তরের মানে লোকেদের সঙ্গে কথা হয়, মানে তাদের মনোভাব থেকে বলছি, যেটা আমি জানি না বাংলাদেশের ইন্টেলিজেন্স জানে কি জানে না। আপনার সাথে তৃণমূলের কথা হয়, অনেকের কথা হয়, এটা সত্য কথা। আমার কাছে অনেকে ফোন দেয়। আসলে ঘটনা হচ্ছে কি হয় যে একটা হিন্দিতে একটা কথা আছে যে মারতা কেয়া না কর্তা, মারা যাচ্ছে সে কি না করবে। সুতরাং বাংলাদেশের তৃণমূলের যারা আছে, সাধারণ জনগণ সবাই আমাদের কাছে জানতে চায় যে কি হবে কি হবে, কিউরিসিটি, এবং তারা আসলে পিঠ দেওয়ালে ঠেকে গেছে এই জন্য। দাদা আমার যে লাস্ট যে কোশ্চেনটা আপনার কাছে, লাস্ট একদম কোশ্চেনটা, সেটা হচ্ছে যে আপনাদের ভারতবর্ষে একটা কথা প্রচলন আছে যে 71 যুদ্ধের পরে ভারতীয় সেনাবাহিনী ফেরত নেওয়া উচিত হয়নি, পৃথিবীর কোনো দেশ থেকে নেয়নি আজ পর্যন্ত। এখন আবার শুনতেছি যে অনেকে বলতে সেই ভুল হয়তো শুধরাবে, ভারতীয় সেনাবাহিনী হয়তো চিকেন নেককে হাতির নেক করে ফেলতে পারে, রংপুরের ওইদিকেও নিয়ে যেতে পারে, যদি আবার 7 সিস্টারের দিকে ধাবিত হয় আমার বাংলার মজলুম নেতারা। আপনার কি মনে হয় আসলে বিষয়টা? দেখুন, স্বাধীন বাংলাদেশকে তার যে রাষ্ট্রপতি, পরবর্তীকালে প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের ইচ্ছাকে সম্মান দিতেই প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সিদ্ধান্ত নিয়েছিলেন এবং নির্দিষ্ট সময়ের আগেই সেনা প্রত্যাহার করেছিলেন, যাতে মনে না হয় যে ভারত একটা ওখানে অকুপেশনাল আর্মি রাখছে। ফলে এই সিদ্ধান্তটা নিয়ে কে কি পরবর্তীকালে ভাবতো, কি হয়েছিল, সেই 71 ফিরে আসবে না। তাহলে আমি জানি না, আলোচনা থাকতে পারে, নেই যে তা নয়, অনেকে মনে করতে পারে সে সময় উচিত ছিল ইন্দিরা গান্ধী বাংলাদেশকে ভারতের সঙ্গে মিশিয়ে দেওয়া, এরকম অনেকে বলেন না যে তা নয়, এটা ঘটনা আছে। একটা নির্দিষ্ট রাজনৈতিক আদর্শে যারা বিশ্বাস করেন তারা এটা বোধ করেন যেটা অবিভক্ত ভারত আবার হোক, এটা তারা বিশ্বাস করেন। আমি নাম বলছি না, সকলেই জানেন সেটা কারা তারা। এবং ফলে আপনি বলছেন সেই ধারণা প্রচার সেটাতে নেই, যেটা আবার যেটা করবে ভারত, আপনি যেটা বলছেন এটা তো একটা সামরিক সিদ্ধান্ত। এই সিদ্ধান্তটাকে আমার পক্ষে একজন সাংবাদিকের যে কোনো সামরিক গোপনীয়তা, সেটা আমার কাছে আমার জানা সঙ্গে যতক্ষণ না ঘটছে বিষয়টা, এটা ঘটনা। আপনি বলছেন চিকেন নেক জুড়ে একটা ভারত প্রস্তুতি করছে। আপনি জানেন চিকেন নেকের যে জমি বা যে এলাকাটা, এই এলাকাটা দেখার জন্য সম্প্রতি পশ্চিমবঙ্গের বিজেপি সরকার সেটা কেন্দ্রীয় সরকারের হাতে তুলে দিয়েছে, যেমন যত কাঁটাতারের বেড়াতারের সঙ্গে এটাও তুলে দিয়েছেন। এবং সেখানেও মানে আসামের তিনি সরাসরি বিধানসভাতে ভাষণ দিতে গিয়ে মানে ইয়ের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে রেলমন্ত্রী বলেছেন ওই চিকেন নেকের তলা দিয়ে আন্ডারগ্রাউন্ড সুড়ঙ্গ পথে রেল লাইন তৈরি। এই জায়গাগুলো সম্পর্কে ভারত মনে করছে, কারণ যেটা হয়েছিল আপনাদের ওই ইউনুস সরকার, ইউনুস নিজে বারবার বলেছেন, খালি কথায় কথায় তিনি ওই সেভেন সিস্টার, এখন সেই 7 বোন নিয়ে তিনি বিদেশে আছেন এখন, কিন্তু এই 7 বোনের কথা তিনি কখনোই ভুলতে পারেন না। এক অদ্ভুত, সেই কারণে ভারত একটু সিঁদুরে মেঘ দেখলে যেরকম গরু ডরায় না, সেরকম হচ্ছে ব্যাপার। আমরা একটু মানে ভয় পাচ্ছি, কি জানি আবার কি আবার ঘটনা অঘটে, তাহলে প্রস্তুতিটা নিয়ে রাখা যাক। যে কারণে হাসি মারা উত্তর পূর্ব ভারত, আমাদের ভারতের যে বিমান ঘাঁটি, তাকে আরো আধুনিকীকরণ করা হচ্ছে। এ বিষয়ে কোনো সামরিক প্রস্তুতি বলতে আত্মরক্ষার জন্য প্রস্তুতি, সেগুলো কিছু কিছু আছে, এগুলো প্রকাশ্যে প্রকাশিত হয়েছে, মানে গোপন সংবাদ এগুলো নয়। আর একটা কথা আপনাকে, যেটা আগের বারের প্রশ্নের উত্তরে আমার বলা উচিত ছিল, বলা হয়নি, সেটা আপনাদেরই তো ইউনুস সরকারের প্রাক্তন উপদেষ্টারা, সাবেক উপদেষ্টারা বলছেন শেখ হাসিনা ফিরিয়ে এসে আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে, এবং অনেক সিদ্ধান্ত তারা জানতেন না যেগুলো ইউনুস একা নিয়েছে। আমি বলছি, আমার খবরের সূত্র যদি বলেন শেখ হাসিনা ফিরছেন, আমি কোট করবো পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হাসান।
আচ্ছা আচ্ছা, তাহলে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হাসানের কথাতেই শেখ হাসিনা ফিরছেন এবং নেক্সট নির্বাচনও করবেন, এটাই হচ্ছে আপনার কথা। তো না, উনি ধন্যবাদ। বলেছেন তো, উনি গণ্যমান্য ব্যক্তি, আমি ওনাকে খুব রেসপেক্ট করি, ওনার সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় আছে, অনেক জায়গায় অনেক টক শোতে আগে অংশগ্রহণ করতাম। তবে দাদা এই আপনি সম্ভবত পূর্ণিয়া ভিউর চ্যানেলে ছিলেন কিছুক্ষণ আগে, তার আগে আমার একটা ইন্টারভিউ করেছিলেন পূর্ণিয়া ভাই। আচ্ছা, উনি আমার জিজ্ঞেস করছিলেন যে ইউনূস সাহেবকে আবার বাংলাদেশে গিয়ে প্রেসিডেন্ট হবেন কিনা, আপনার কি মনে হয়? আমাকে কিন্তু পূর্ণিয়া এই প্রশ্নটা করেছিল, আপনারও কি মনে হয় যে সে কি আবার যাওয়ার কোনো আমার মনে হয় তিনি চেষ্টা করবেন, তিনি চেষ্টা চেষ্টা করবেন? করবেন। কারণ আপনাদের ওখানে ভারত বাংলাদেশ, আমি ওকে এটাও বলেছি যে বাংলাদেশ সরকারের বিমানে চেপে শেখ হাসিনা চলে গেলেন, সেটা হলো পালিয়ে যাওয়া। আর উনি বেসরকারি বিমানে চেপে প্যারিসে চলে গেলেন তার মহিলা উপদেষ্টাদের নিয়ে, সেটা হলো বেড়ানো, সেটা পালানো নয়। নয় যদি হয়ে থাকে তাহলে নিশ্চিত তিনি ফিরে আসার চেষ্টা করবেন। ধরুন আগামী বছরে রাষ্ট্রপতির মেয়াদ উত্তীর্ণ হবে, তখন কেনই বা চেষ্টা করবেন না, করতেই পারে। গতকাল থেকে মেঘালয়ের সীমান্তে 12টি দেশের সেনা মহড়া শুরু হয়েছে, যেটাকে প্রগতি বলা। সেখানে বাংলাদেশ আগে আমন্ত্রিত হতো, এবার বাংলাদেশ নেই। কারণ বাংলাদেশ মেঘালয়ের সীমান্তে যদি বাংলাদেশ সেনা আসেন, সেই সেনার চরিত্রকে, তিনি কি আইএসআই দ্বারা ট্রেন্ড নাকি তিনি গোয়েন্দা, কিছুই জানা নেই, কিছুই জানা ছিল না, ফলে তার কাছে শেষ পর্যন্ত এই আমন্ত্রণটাই যায়নি। ফলে বাংলাদেশ ছাড়া একটা সেনা মহড়া চলছে ভারতেই, 12টা দেশ অংশগ্রহণ করছে। ভারতের কিছু গণমাধ্যম সংবাদও প্রকাশ করছে। অনেক আগে আমিও সংবাদ করেছিলাম যে বাংলাদেশকে ডাকা হবে না এই কারণে হ্যাঁ, যে এটা তারা আমরাও জানি। হম। এটা আমাদের ফলে আমি জানি। বলছি, আপনি যদি বলেন যে গলছে আবার জমছে, আবার গলছে আবার জমছে, এরকম একটা জায়গায় দাঁড়িয়েছে, বুঝলেন? এটা না ঠিক আবহাওয়ার পরিবর্তনের মতো, সেটা বোঝা যাচ্ছে এই কখনো বৃষ্টি কখনো গরম, এখানে এরকম একটা ব্যাপার। আরেকটা ইন্টারেস্টিং কথা আছে, যেটা বাংলাদেশে ফেসবুকে লেখালেখি হয় বা জিজ্ঞেস করা হয় অনেকে একজন আরেকজনকে, এই যে অবৈধ অভিবাসী যাদেরকে ভারত পুশব্যাক করছে বাংলাদেশে, বর্তমানে তো অনেক আওয়ামী লীগের নেতাকর্মীও ভারতে আছে বলে জনশ্রুতি আছে, আমি জানি না, জনশ্রুতি আছে। আমি জানি একমাত্র শেখ হাসিনা আছে রাষ্ট্রীয় প্রটোকলের মর্যাদায়, অনেক নেতাকর্মী আছে, ওদেরকেও কি পুশব্যাক করা হবে নাকি ওই ব্যাপারে কোনো ছাড় আছে বলে মনে হয়? না, ওই ব্যাপারে আমি তো সেরকম কোনো সিদ্ধান্ত শুনিনি তাদের পুশব্যাক করা হবে। তার কারণ হচ্ছে তারা জীবনের সংশয়, প্রাণ সংশয় নিয়ে ভারতে আশ্রয় পেয়েছেন। আশ্রয় পাওয়ার পর তারা বিভিন্নভাবে আছেন, সেটা ভারত সরকারের নজরেই আছে। তারা ভারত সরকারের এক ধরনের, আপনি যদি বলেন নজরবন্দিতে, বলবো তারা আছেন, কোথায় আছেন, কিভাবে আছেন, সবটাই ভারত সরকারের জানা আছে। এবং ভারত সরকার সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে কোনো কারণ এই ধরনের যে কেউ, ধরুন এই যারা অভিবাসী, আপনি বলছেন পুশব্যাক করাটা আপাতত কিন্তু স্থগিত হয়েছে, মানে হচ্ছে না এই মুহূর্তে, এই আলোচনাটা হবে বলে। তার কারণ হচ্ছে যে ধরুন তারা যদি কেউ বলেন যে আমি ওখানে ফিরে গেলে আমাকে রাজনৈতিক কারণে হত্যা করা হবে, এই আওয়ামী লীগের নেতারা যখন ভারতে এসেছিলেন, তাদের বিরুদ্ধে যে অপরাধ, সেগুলো তারা ভারতে আসার পর বাংলাদেশ সরকার জানিয়েছে। তাদের যে অপরাধ, তারা তো যখন এসেছিলেন একজন সাধারণ বিপন্ন নাগরিক, যেমন দলাই লামা এসেছিলেন, যেরকম আফগানিস্তানের অনেকে এসেছিলেন, ভারতে এরকম অনেকেই আশ্রয় দেয় যাদের বিপন্ন, রাজনৈতিক দিক থেকে যারা মানে তাদের প্রাণ সংশয় থাকে, তাদের আশ্রয় দেয়, এবং তার সঙ্গে তাদের যারা সহযোগী, তার পরিবার, তাদের সকলকেই আশ্রয় দেওয়া হয়। কারণ এটা যদি নিশ্চিত করে বাংলাদেশ যে আগামীকালই এদের সবাইকে ফেরত পাঠিয়ে দিলে এদেরকে হত্যা করা হবে না বা কিছু করা হবে না, তাহলে তারা যাবেন। সেই আলোচনাটা হচ্ছে কিনা তো আমি জানি না, সেটা বলতে তার পারবো। মানে হচ্ছে আপনি যেটা বলতে চাচ্ছেন, আমি ফ্রান্সে যেটা জানি যে আমরা যারা অ্যাজাইল নিয়েছিলাম এক সময়, আমাদেরকে সবাইকে অ্যাসাইলাম দেওয়া হয়েছিল যে আমরা হোমলেস এর মতো। আবার এখানে আরেকটা অ্যাসাইলাম আছে যেটা হচ্ছে যে আপনার স্পেশাল প্রোটেকশন বলে, খুব সংক্ষিপ্ত প্রোটেকশন, যে হ্যাঁ একে নিলে মেরে ফেলবে, তুমি থাকো এখানে, খাও, সবকিছু আছে, যখন তোমার ভালো লাগবে তুমি তোমার দেশে চলে যেতে পারবে যদি অবস্থা ইয়ে মনে করো। তার মানে এখন যারা আছে তারা সেরকম স্পেশাল একটা প্রোটেকশনে আছে।